অন্তর্বর্তী সরকারের ১ বছরের যদি মূল্যায়ন করতে হয় তাহলে যে প্রেক্ষাপটে তারা শাসনভারটা নিয়েছিলেন ৮ই আগস্ট ২০২৪, সেটাও মনে রাখতে হবে। এমন একটা সময় ছিল যখন নাকি আমরা প্রায় ২.৫ বছরের উপরে মূল্যস্ফীতি এটা ক্রমান্বয়ে এটা বাড়ছিল এবং জুলাইতে খাদ্য মূল্যস্ফীতি এটা ১৩% কাছাকাছি ছিল জুলাই ২০২৪-এ। এবং বিনিয়োগে আমরা দেখছিলাম যে প্রাইভেট সেক্টর যে বিনিয়োগ সেটা ২৪-এর জিডিপির শতাংশে এটা স্থবির হয়েছিল। আমরা দেখছিলাম যে বেকারত্বের হার বাড়ছিল, বিশেষত যত শিক্ষিত তত বেকারত্বের হার বেশি, এরকম একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম। আমরা দেখছিলাম যে ব্যাংকিং সেক্টরে একটা বড় ধরনের একটা লুটপাট চলছে, দেশের থেকে অর্থ বাইরে চলে যাচ্ছিল, এরকম একটা প্রেক্ষাপটে একটা জন অসন্তোষ ছিল। এবং সেই জন্যই এই যে চাকরিতে কোটা সেই প্রথা বাতিল অথবা বৈষম্য হ্রাস, এই স্লোগান নিয়েই কিন্তু পরিবর্তনটা এবং আন্দোলনটা এসেছিল। সেই প্রেক্ষাপটের সাথে আমরা যদি এখন ১ বছর পরে তুলনা করি তাহলে বেশ কিছু সাফল্যের জায়গা যেরকম আছে, আবার অন্য দিক থেকে বেশ কিছু জায়গায় যেরকম প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী অর্থনীতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বলি বা বিনিয়োগ বলি সেটা সেরকমভাবে করতে পারেনি। প্রথমে যেটা আমি বলবো যে অন্তত পক্ষে আমাদের বৈদেশিক যে খাত, সে খাতে একটা সুস্থির অবস্থায় এসেছে। রিজার্ভের যে পতন হচ্ছিল সেটাকে রোধ করা গেছে, রিজার্ভটা এখন বাড়ছে। আমাদের রপ্তানিকারক এবং আমাদের যারা বিদেশে আছেন তাদের যে রেমিটেন্স, এটাও এখানে কাজে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু পদক্ষেপ বা অর্থ বাইরে পাচার হওয়া এটা বন্ধ রাখা, হুন্ডি হাওলা বা বাণিজ্যের মাধ্যমে যে অর্থ পাচার হচ্ছিল সেই জায়গাটাতে কিছু শৃঙ্খলা নিয়ে আসা সম্ভব হয়েছে। সেটার ফলে রিজার্ভের উপরে এটার একটা ভালো একটা প্রতিফলন আমরা দেখছি। এবং সেটার কারণে আমাদের যে এক্সচেঞ্জ রেট, সেই এক্সচেঞ্জ রেটটাও কিছুটা একটা ভালো সুস্থির জায়গায় এসেছে এবং যার ফলে আমদানিকৃত মূল্যস্ফীতি যেটা হচ্ছিল সেটাকে রোধ করা গেছে। এক্সচেঞ্জ রেট তো বললাম যে কিছুটা একটা স্টেবিলিটির মধ্যে আসছে এবং আমাদের ঋণ পরিষেবা যেটা নাকি একটা বড় ধরনের চাপ সৃষ্টি করছিল সেটাও কিছুটা আমরা সামাল দিতে পেরেছি। অনেকগুলি বৈদেশিক ঋণ তার পরিষেবা আমরা করতে পেরেছি। অভ্যন্তরীণ যদি বলি তাহলে অভ্যন্তরীণ অর্থনীতিতে ব্যাংকিং খাতে একটা বড় ধরনের সংস্কার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেটা ইতিবাচক এবং যেটার অভিঘাত পরবর্তীতেও আমাদের অর্থনীতিতে থাকবে। আমাদের দুর্বল ব্যাংকগুলোকে মার্জার করা, যেসব ব্যাংকগুলো বিভিন্ন অব্যবস্থাপনার কারণে বোর্ডগুলো সেগুলোকে একটা পুনর্বিন্যাস করা, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের সংখ্যা বাড়ানো, স্পষ্টতা নিয়ে আসা যে আমাদের ব্যাংকিং ব্যবস্থাটা কি আসলে। ২০২৪ জুলাইতে তো আমরা দেখছিলাম উপাত্ত দেওয়া হচ্ছিল ১,২২,০০০ কোটি টাকা নাকি ঋণ খেলাপি। প্রকৃতপক্ষে তো এটা এখন ৫ লক্ষ টাকার কাছাকাছি চলে আসছে। এটা স্পষ্টতার এই এক্সারসাইজটা খুবই দরকার ছিল, যাতে করে আমরা সঠিক নীতিমালাটা গ্রহণ করতে পারি এবং সংস্কারগুলো করতে পারি। সেটা আসছে। সো এইটা ভালো। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেখানে অ্যান্টি করাপশন কমিশন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তারা কোঅর্ডিনেটেডভাবে কাজ করেছেন। আমাদের দেশের কোর্টে এগুলো গেছে, বাইরে যে এগুলোকে সিজার করা এটা করা হয়েছে এবং বাইরের যে বিখ্যাত কোম্পানি যারা নাকি এগুলা নিয়ে কাজ করেন, অ্যাসেট রিকভারি করেন, তাদেরকেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আবার ভেতরে যে ঋণ খেলাপি সেটার বিরুদ্ধেও মার্জার বিভিন্ন উদ্যোগ ছাড়াও অ্যাসেট রিকভারি কোম্পানি ইত্যাদি করা হয়েছে। সো এইটা একটা ভালো জায়গা। যে জায়গাটাতে আমার মনে হয় যে একটা বড় প্রত্যাশা ছিল কিন্তু সেইটা আমরা এখনো পর্যন্ত ট্যাকল করতে পারিনি, সেটা হলো যে মূল্যস্ফীতির হার কিছুটা নিচের দিকে নামার প্রবণতা আমরা দেখেছি, কিন্তু তারপরে এটা উচ্চ স্তরে রয়ে গেছে। সো মূল্যটা উচ্চ স্তরে আছে, মূল্যস্ফীতির হারটা যদিও কিছুটা কমেছে। এটার ফলে প্রান্তিক উপান্তিক মানুষ বা যারা নাকি স্বল্প আয়ের মধ্য আয়ের মানুষ, তাদের ক্রয় ক্ষমতার উপরে যে অবনমনটা হয়েছে গত কয়েক বছরে, সেইটা কিন্তু এখনও অব্যাহত আছে।
এবং সেটার ফলে যে সেটাকে আমরা কাটাতে গেলে যেটা দরকার ছিল, যে বিনিয়োগে চাঞ্চল্য, বিশেষত প্রাইভেট সেক্টরে বিনিয়োগে চাঞ্চল্য, সেটা এনে নতুন কর্মসংস্থান, শোভন আয় বৃদ্ধি, যেটার মাধ্যমে মূল্যস্ফীতিকেও ট্যাকল করা যেত এবং এই যে এত ছেলেমেয়েরা বের হয়ে আসছে তাদেরও কর্মসংস্থান সম্ভব হতো। সেই জায়গাটাতে আমার মনে হয় যে অনেক আমাদের অপ্রাপ্তি রয়ে গেছে। প্রাইভেট সেক্টরে আমরা দেখছি যে ক্রেডিটের আপটেক, সেটা বাজেটে যে টার্গেট করা হয়েছে তার থেকেও কম। সেটা বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে যেটা বলা হয়েছে তার থেকেও কম। সুতরাং সেই জায়গাটাতে একটা বড়, এখানে একটা খেয়াল রাখতে হবে যে একটা ট্রেড অফ আছে। সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেইটার কারণে আবার ব্যাংকের ঋণের সুদের হার বা সেখানে আমাদের যে বিনিয়োগের যে চাঞ্চল্য আনা, সেই জায়গাটার সাথে এখানে একটা টানাপোড়েন হয়েছে। সেইটা আমাদের মনে হয় যে একটা বড় চ্যালেঞ্জ, এবং মূল্যস্ফীতি 7-এর কাছাকাছি আসলে আমাদেরকে এই ব্যাংকের যেটা সুদহার আছে এটাকে কমিয়ে নিয়ে আসার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু বিনিয়োগে চাঞ্চল্য আনতে গেলে কেবল ঋণ তো একটা মাত্র ফ্যাক্টর, এটার কস্ট অফ ডুইং বিজনেস, এটার বিজনেস এনভায়রনমেন্ট, এই জায়গাগুলোতে যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সেই সক্ষমতাগুলো কিন্তু আমাদের যে আরও শক্তিশালী করে ব্যবসায়ী এবং উদ্যোক্তা রপ্তানিকারকদের জন্য যে একটা আবহ সৃষ্টি করা, যেখানে তারা নতুন বিনিয়োগ করবেন, সেটা কিন্তু এখন আমরা করতে পারি না। সেটা আমাদের ক্যাপিটাল মেশিনারিজের যে আমদানি বা এলসি খোলা, তার মধ্যেও এটা প্রতিফলিত হচ্ছে, সেখানে নেগেটিভ 20-এর উপরে সেখানে প্রবৃদ্ধি। সো এই বিষয়গুলোকে আমাদের আসলে সামনের দিকে বেশি নজর দিতে হবে। অর্থনৈতিক সংস্কারের যেসব কাজ, সেটার মধ্যে একটা বড় আমার কাছে মনে হয়েছে যে আমাদের রাজস্ব আদায়। এই জায়গাটা আমরা যদি বড় ধরনের ধাক্কা দিতে না পারি, তাহলে কিন্তু একটা বিপজ্জনক একটা ঋণ ফাঁদের মধ্যে আমাদের পড়ে যাওয়ার আশঙ্কা আছে। এখনই তো আমাদের গত অনেক বছর ধরে এবং এই বছরও বাজেটে আমরা দেখলাম যে আমাদের উন্নয়ন কর্মসূচির প্রায় সবটাই আমাদের কিন্তু অভ্যন্তরীণ ঋণ আর বৈদেশিক ঋণ দিয়ে করতে হচ্ছে। তার ফলে ঋণের পরিষেবা ক্রমান্বয়ে বাড়ছে এবং ঋণের সুদের যে দায়ভার সেটাও বাড়ছে। শিক্ষা সবসময় আমাদের সরকারি কর্মচারীদের যে বেতন ভাতা ইত্যাদির পরেই ছিল শিক্ষার ব্যয়, এখন এটা 3 নম্বরে চলে গেছে। সুদের ব্যয় অভ্যন্তরীণ বৈদেশিক এটা 2 নম্বরে চলে আসছে গত অর্থ বছর থেকে। সো এইরকম একটা অবস্থায় আমাদের অবশ্যই রাজস্ব খাতে আমাদের প্রযুক্তি ব্যবহার করা, প্রাতিষ্ঠানিক যে সংস্কার যেটা শুরু করা হয়েছিল সেটাকে একটা অন্তর্ভুক্তিমূলকভাবে বাস্তবায়ন করা, এইটা একটা বড় চ্যালেঞ্জ আমার মনে হয় যে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের জন্য এটা কিন্তু একটা বড় দায়িত্ব হয়ে দাঁড়াবে। সো সবটা মিলে ইতিবাচক পদক্ষেপ আছে, অর্থনৈতিক সূচকে তার প্রতিফলনও আমরা দেখছি, বিভিন্ন প্রাতিষ্ঠানিক উদ্যমও আমরা দেখছি, কিন্তু মূল যে জায়গাটা সেটা হলো বিনিয়োগে চাঞ্চল্য আনা, মূল্যস্ফীতি কমানো, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি। এই জায়গাটায় যে ধরনের আরও আমাদের সাফল্য দরকার, সেটা কিন্তু আমাদের এখনও আসেনি। প্রক্রিয়া চলমান আছে এবং এটা একদিনেরও কাজ না, 1 বছরেরও হয়তো কাজ না, কিন্তু এই জায়গাটায় অনেক ঘাটতি আছে বলে আমার মনে হচ্ছে।